তাহলে চক্রবৃদ্ধি সুদ যেটা আমরা এবারে করব, সুদ দু রকমের দেওয়া হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের প্রধান পার্থক্য কি না, সরল সুদে হচ্ছে মূলধনটা সব সারা বছর সেম থাকে, মানে প্রত্যেক বছর সেটা 10 বছরের জন্য রাখা যায়, 5 বছরের জন্য রাখা যায়, 100 বছরের জন্যই রাখা হোক। সরল সুদে আসলের কখনো কোনো পরিবর্তন হয় না, শুধু বছরের শেষে সুদটা অ্যাড হতে থাকে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের মজা হলো যে চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর আসলটা পরিবর্তন হয়। ঠিক আছে, মানে ধর 100 টাকা যদি রাখা হয় ব্যাংকে, 10% হারে ধর সুদ দেওয়া হচ্ছে। তো 100 টাকা 10% হারে যদি বার্ষিক সুদ হয়, তাহলে 100 টাকা 10%-এর 1 বছর পর কত সুদ পাবে? 10 টাকা পাবে। তো সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছর 100 টাকার উপরে 10 টাকা 10 টাকা করে সুদ অ্যাড হতে থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর কি হয় না, এই যে প্রতি বছরের শেষে যে সুদটা পাওয়া যাবে, সেই সুদটা মূলধনের সঙ্গে অ্যাড হয়ে নতুন মূলধন তৈরি হয়। ঠিক আছে, প্রতি বছর মূলধনটার পরিবর্তন হয়। এটাই হচ্ছে প্রধান পার্থক্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে। মানে সরল সুদের ক্ষেত্রে পরের বছরেও মূলধনটা 100ই থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরের বছর মূলধনটা হচ্ছে 100 আর 10-এ 110 টাকা হয়ে যাবে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারের শুরুতে মূলধনটা 110 টাকা হবে, এবার এর উপরে আবার 10% সুদ দেওয়া হবে। তার মানে 110 টাকার উপর 10% সুদ দিলে সেকেন্ড বছরে হচ্ছে 11 টাকা সুদ পাওয়া যাবে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে 10ই পাওয়া যেত, এই সরল সুদের ক্ষেত্রে 10ই পাওয়া যেত, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরের বছর 11 টাকা সুদ পাওয়া যাবে। এর পরের বছর তাহলে 3 নম্বর ইয়ারে মূলধন কত হয়ে যাবে? 110, আর তার সঙ্গে 11 অ্যাড হলে 121 টাকা মূলধন হয়ে যাবে। ঠিক আছে, সেম 10% হারে যদি সুদ পাওয়া যায় 3 নম্বর বছরে, তাহলে সুদ পাবে 12.10 টাকা। আবার তারপরের বছরে এইটা এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, মানে 121 আর 12.10 কত হবে? 133.10 টাকা। তাহলে নেক্সট 10 নম্বর এতে আবার 10% হারে যদি সুদ পাওয়া যায়, তাহলে তখন কত সুদ পাবে 4 নম্বর বছরের শেষে? এটা 4th ইয়ার, তো 4 নম্বর বছরে এটা শুরু এটা শেষ, তাহলে কত পাবে? এর 10% মানে কি একটা দশমিক সরে যাবে, তাহলে 13.31 টাকা। ঠিক আছে, এইভাবে প্রতি বছর কিন্তু চক্রবৃদ্ধি সুদ বাড়তে থাকে। নর্মালি আমাদের যে কোনো সিস্টেমে, ব্যাংকিং সিস্টেমে আমাদের কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে এই টাকাটা বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এইটাই যদি ধর সরল সুদে রাখতাম, 100 টাকা যদি 4 বছরের জন্য আমরা সরল সুদে রাখতাম, তাহলে কত টাকা সুদ পেতাম? 10% হারে। ওই PRT/100 এর যে ফর্মুলাটা, যদি এটা সরল সুদ করতিস, সরল সুদে আই সমান কত পেতিস না 100 × 10 × 4/100, তাহলে কাটলে পেতিস হচ্ছে 40 টাকা। যদি সরল সুদে আমরা ব্যাংকে 100 টাকা 4 বছরের জন্য রাখতাম, তাহলে পেতাম 40 টাকা। কিন্তু সেটাই যদি চক্রবৃদ্ধি সুদে রাখি, তাহলে আমাদের কত হয়ে গেল? এই পুরোটা অ্যাড হলো, তাই তো 100 টাকাই রেখেছি, তাহলে এটা অ্যাড হলে কত হচ্ছে দেখ, 10, 20, 30, 40, আর এক্সট্রা কত হচ্ছে 1, আর এটা 2.1, তাই তো? তাহলে 3.1 আর 3.31 কত হচ্ছে? তাহলে 6.41, আর এটা সামনে, তাহলে 46.41 টাকা, তাই তো? তাহলে সরল সুদে যদি আমরা ব্যাংকে টাকাটা রাখতাম, তাহলে আমরা সুদ পেতাম মাত্র 40 টাকা, কিন্তু সেটাই যদি চক্রবৃদ্ধি সুদে রাখতাম, কত পেলাম? 46.41 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে অনেকটা বেশি পাওয়া গেল। তো এই জন্য তাহলে সরল সুদে টাকা রাখা ভালো না চক্রবৃদ্ধি সুদে? চক্রবৃদ্ধি। তো সমস্ত জায়গাতেই যেখানেই যা সুদ ক্যালকুলেশন হয়, সমস্তই কিন্তু চক্রবৃদ্ধি সুদে ক্যালকুলেশন হয়, সরল সুদে কিন্তু কোনো হিসাব হয় না। ঠিক আছে, তো এই জন্যই এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মেন এটা। তো তার ফলে ওখানে কিন্তু এই I=PRT/100 দিয়ে আমরা সরাসরি করতে পারবো। তাহলে এই যে প্রত্যেকটা ধাপে কিন্তু, মানে এখানে যেমন তোর বছরটা 10 বছর দিলেও তুই একবারেই সরল সুদটা বের করে ফেলতে পারছিস, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কিন্তু একবারে এই সরল সুদটা বের করতে পারবো না, যে একটা ফর্মুলা এখানে তুই 4 বছরের জন্য এখানে 4 বসালি, এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, তার জন্য আমরা নতুন ফর্মুলা ছিল। তাহলে মেন বেসিক পার্থক্যটা বোঝা গেল সরল সুদের চক্র। সরল সুদের ক্ষেত্রে কি হয়, আসল অপরিবর্তিত থাকে। আসল সব সারা বছর যত বছরের জন্যই রাখা হোক না কেন, আসলের মান কখনোই পরিবর্তন হয় না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলটা পরিবর্তিত হতে থাকে। বছরের শেষেই আসলের সঙ্গে সুদ অ্যাড হবে,
হয়ে নতুন সুদ হবে, আবার আসলের সঙ্গে সুদ অ্যাড হবে হয়ে নতুন সুদ হবে, এইভাবে প্রত্যেকবার বাড়তে থাকে। ঠিক আছে, এটাই মেন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। একবার বইটা দেখে নে 100 নম্বর পাতায়, যে সরল সুদ কাকে বলে না, কেবলমাত্র আসল বা মূলধনের উপর ধার্য সুদ হলে তাকে সরল সুদ বলা হয়। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদাসল বা ওই সবৃদ্ধি মূলটাকে পরবর্তী নির্দিষ্ট বছরের জন্য নতুন আসল ধরছে। এই যে এই 10 টাকা সুদটা পেলাম, সেই 10 টাকাটা আমরা আসলের সঙ্গে অ্যাড করলাম, করে পরের বছরের নতুন আসল তৈরি করলাম বা নতুন মূলধন তৈরি করলাম। এই যে পদ্ধতিতে ক্যালকুলেশন করা সুদ, এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো তাহলে চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্য হবে এটা কিভাবে জানা যাবে না, সরল সুদ নর্মালি কি 1 বছরের শেষেই হিসাবটা করি। এবার সেটা কি তুই 1 দিনের জন্য করতে পারিস, তুই 1 মাসের জন্য করতে পারিস, যত মাসের জন্য করে, সেখানে শুধু ওই বছরটাকে আমরা চেঞ্জ করতে, যেহেতু তোকে বল 35 দিনে, তাহলে তোকে এই টি এর জায়গায় কি 35 বাই আমরা 365 লিখতাম, লিখে কাটাকুটি করতাম। যদি বলতো ধর 4 মাস, তাহলে 4/12 লিখে সেখানে আমরা সময়টার জায়গায় টি এর জায়গায় এটা করতাম। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ সাধারণভাবে যে ব্যাংকিং ক্ষেত্রে যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটে 3 ভাবে ক্যালকুলেট, এক হচ্ছে বার্ষিক হিসাবে হতে পারে, আচ্ছা 6 মাস ছাড়া ছাড়া দেবে, অর্ধবার্ষিক হিসাবে ক্যালকুলেট হতে পারে, আর ত্রৈমাসিক হিসাবে ক্যালকুলেট হতে পারে। যে 3 মাস ছাড়া ছাড়া এটা ক্যালকুলেশন করব, 3 মাসের পর কত সুদ হলো সেটা করব, আবার তারপর 3 মানে নতুন হয়ে গেল, আবার 3 মাসের পর ক্যালকুলেট করব, আবার 3 মাসের পর ক্যালকুলেট করব, এইভাবে একটা হয় হিসাব করা হয়, একটা 6 মাস হিসাবে হিসাব করা হয়। ঠিক আছে, আর একটা 1 বছরের হিসাবে হিসাব করা হয়। যে পরের ওই 4 নম্বর বক্সটা দেখ, যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পর্ব, যে কত সময় পর পর আমরা সুদটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, সেটাকে বলে চক্রবৃদ্ধি সুদের পর্ব। তো এরপরে দেখ, তাহলে এইটা হচ্ছে এই জিনিসটা আমরা পেলাম কি চক্রবৃদ্ধি সুদ, তাই তো, এই হিসাবে যদি করি চক্রবৃদ্ধি সুদ। আর আসলটা তাহলে কত ছিল, আসলটা অ্যাকচুয়ালি কিন্তু আসল 100ই ছিল। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি ওখানেও যেমন ছিল, কি ছিল ওখানে সুদ আসল লিখতাম, 3টে কথা, সুদ আসল সবৃদ্ধি মূল। ঠিক আছে, সুদ আসল বানানটা সেই দেখিয়েছিলাম, এরম ভাবেও লেখা থাকতে পারে সুদ আসল, ঠিক আছে, বা সুদ ড্যাশ দিয়ে আসল, এটা মানেও হতে পারে, আর সবৃদ্ধি মূল, এই 3টের শব্দই একই, মানে সরল সুদে ছিল। ঠিক আছে, সবৃদ্ধি মূল, সুদাসল বা সুদাসল, যেভাবেই বানানটা লেখা থাকুক না কেন, এই 3টের মানে কি ছিল, এটার মানে কি সুদ আর আসল যোগ করা। তো এখানেও চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একই কথা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হলো সমূল চক্রবৃদ্ধি, এর ক্ষেত্রে আমরা বলবো সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি সুদ। এটার মানে কি, যে মূলধন আর যে সুদটা হবে, সেই সুদ আর মূলধন নিয়ে যে টাকাটা হবে সেটাকেই আমরা বলবো সমূল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো ধর একটা কোশ্চেন বলছি, ধর এখানে প্রয়োগ একটাই, দেখ কি বলছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1400 টাকাকে 2 বছরের জন্য ধার নেওয়া হলো, তাহলে সমূল মানে চক্রবৃদ্ধি সুদ কত দিতে হবে আর সমূল চক্রবৃদ্ধি কত দিতে হবে, মানে ধার নিলে কি তাকে আসল প্লাস সুদটা ফেরত দিতে হবে, তাই তো। তাহলে কি বলছে না, 5% হারে 1400 টাকা কত বছরের জন্য নেওয়া হলো, 2 বছরের জন্য নেওয়া হলো। ঠিক আছে, 2 বছরের জন্য ধার নেওয়া হলো। তাহলে এই যে টাকাটা এবার 2 বছর শেষে কত টাকা ফেরত দেওয়া হবে সেইটা হিসাব করব কিভাবে, ফর্মুলা আছে, ফর্মুলাটায় পরে আসছে, আগে বেসিকটা বোঝ। তো আমরা কি এটা সরল সুদের হাতে হিসাব করতে পারবো, যে ঠিক আছে তাহলে I সমান P/100 করে দিলাম, এখানে 1400 ইন্টু ওই আর এর জায়গায় 5 ইন্টু 2/100, এটা লিখে কি করা যাবে, ধর এটা কেটে দিলি, এটা কেটে দিলি, তারপর 5 দুগুণে 10, তাহলে 140 টাকা। ধর সরল সুদ যদি দিতে হতো তাহলে 2 বছর শেষে 140 টাকা সুদ দিতে হতো, সুদ আসল হলে 1400 আর 140 1540 টাকা হতো সরল সুদের ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তো এটা হবে না। কেন হবে না, কারণ 2 বছর আছে,
এখানে 2 বছর আছে, তাহলে সেকেন্ড বছরে কি এই আসলটা কি আর 1400 ছিল? আসলটা 1400 ছিল না, আসলটা কিন্তু বেড়ে গেছে আর একটু, তাই তো? তাহলে আমরা এইটার ক্ষেত্রে কিন্তু এইভাবে হিসাব করলে হবে না। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই বেসটা কিন্তু PRT/100 ওই ধারণাটাই লাগবে, ওটাকেই আমরা ধাপে ধাপে দুবার ব্যবহার করব। ঠিক আছে, ওটাকে ধাপে ধাপে কিভাবে করব না, 5% হারে 1400 টাকার 5% হারে 1400 টাকার 1 বছরের সুদ কত আগে দেখব। 1 বছরের সুদ যখন ফার্স্ট ইয়ার হিসাব করছে তখন তো মূলধনটা 1400ই আছে, তাহলে তখন যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে এটার উপরেই হিসাব হবে। তাহলে ওই PRT/100 এর ফর্মুলাটা করব, 1400 ইন্টু আর এর মান 5 ইন্টু টি এর মান 1/100, তাহলে পেয়ে গেলি হচ্ছে 70 টাকা। তাহলে 1 বছর শেষে আমরা সুদ পেলাম 70 টাকা। এবার সেকেন্ড ইয়ারের শুরুতে, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে কি হচ্ছে, দ্বিতীয় বছর শুরুতে মূলধন কি আর 1400 থাকবে? কত হয়ে যাবে মূলধন? না, ছিল 1400, তার সঙ্গে আমরা সুদ আরো 70 টাকা পেলাম, তাহলে দ্বিতীয় বছরের শেষে মূলধন হয়ে গেল 1400 প্লাস 70, মানে এইটা আমাদের নতুন মূলধন হয়ে গেল 1470 টাকা। 1470 টাকাটা আমাদের নতুন মূলধন হয়ে গেল। ঠিক আছে, আমরা সেকেন্ড ইয়ারে এবার এইটার ওপর হিসাব করব। তাহলে পরবর্তী বছরে আর কি, মানে দ্বিতীয় বছরের শেষে যদি লিখি, দ্বিতীয় বছরের শেষে 1470 টাকার উপর যে সুদটা হবে, সুদ সমান 1470 ইন্টু আর এর মান 5 ইন্টু, এখানে টিটা কত লিখবো, 1 লিখবো না 2 লিখবো? টিটা 1 লিখবো, কারণ অলরেডি আমি তো পার্ট পার্ট করে প্রত্যেক বছরের হিসাব করছি, একসঙ্গে কিন্তু করছি না। ফার্স্ট ইয়ারে হয়ে গেল একটা 70 টাকা পেলাম, সেটা মূলধনের সঙ্গে অ্যাড হয়ে গেল। এখন সেকেন্ড বছরের শুরুতে আমাদের ব্যাংকে ছিল 1470 টাকা, সেকেন্ড বছরের শেষে যখন ব্যাংক সুদ দেবে তখন তো শুধু এই টাকাটার উপর সুদ দেবে, আর এই টাকাটার উপর 1 বছরের সুদ দেবে, কারণ তার আগের বছরের সুদ তো দেওয়া হয়ে গেছে, ওটা তো আর দেবে না ওটার উপর। তাহলে এই দ্বিতীয় বছরের শেষে যে সুদটা পাবো সেটা 1470 টাকার উপর পাবো, 1 বছরের জন্য পাবো, মানে এখানেও 1 হবে করে, এখানে তো সেম নিচে শূন্য দুটো দিলাম, তাহলে এটা কাটলো। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা বলি করে যায়, তুই ধর এই 2 করলি, একদম দুরকম ভাবে এই ভাগ হিসাবগুলো দুরকম করবি। ধর তুই এই 5 কাটলি, 2 পেলি, তাহলে 147/2 পেলি, সেটাকে ভগ্নাংশে কর। ঠিক আছে, 7 দুগুণে 14, 7 নামলো, 3 6, 1 দশমিক দিয়ে 0, 5 10। ঠিক আছে, তাহলে 73.50, 73.50 টাকা। ঠিক আছে, 73.50 টাকা। তাহলে 2 বছর শেষে, বলছি 50 টাকা না, তাহলে 2 বছর শেষে সুদ এইটা পেয়েছি। আচ্ছা, মোট সুদ কত পেলাম, যদি দেখ যে সুদ কত পেয়েছিস, তাহলে মোট সুদ কত পেলি, ফার্স্ট বছরে 70 পেয়েছিস, তাই তো, আর সেকেন্ড বছরে এইটা পেলি 73.50 পেলি, তাহলে টোটাল কত হলো 143.50 টাকা। তাহলে 2 বছরে আমরা টোটাল দুবার সুদ পেলাম, একবার 70 পেলাম, একবার 73.50 পেলাম, তাহলে 2 বছরে মোট সুদ পেলাম 143.50 টাকা। ঠিক আছে, আর সুদ আসল, তাহলে এই যে সবমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি টোটাল, হ্যাঁ কোনটা বৃদ্ধ হয়ে গেছে না, বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত, আমরা ব্যাংকে রেখেছিলাম কত টাকা, 1400 টাকা রেখেছিলাম, তাহলে আসল ছিল 1400, আর টোটাল সুদ কত পেলাম এইটা, তাহলে 1400 প্লাস 143.50, তাহলে এটা টোটাল যোগ করলে কত হচ্ছে, 1400 আর 100, 1543.50 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি। আমরা ধাপে ধাপে করব না, সূত্র আছে, সূত্র দিয়েই করব। আগে ব্যাপারটা বোঝালাম যে আমাদের প্রথম বছরে এতটা সুদ পেলাম, সেকেন্ড বছরে এই সুদটা পেলাম, তারপর সুদ আর আসল অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে হচ্ছে ধাপে ধাপে ক্যালকুলেশনটা হবে, ওই একবারে PRT/100 দিয়ে হবে না এটা। তাহলে এবার সূত্রটা আমরা কিভাবে করব সেটা বুঝবো। ঠিক আছে, তো দেখ, ধরি
মূলধন ধর পি টাকা আর সুদের হার R%, ঠিক আছে? মূলধন পি টাকা আর সুদের হার মানে পি টাকা R% হারে ব্যাংকে রাখা হলো বা ব্যাংক থেকে ধার নেওয়া হলো। এবার তাহলে এক বছর শেষে সুদ কত দিতে হবে? এক বছর শেষে সুদ কত হবে? P/100 ফর্মুলা দিবেন। তাহলে এক বছর শেষে সুদ কত হবে? PR ইন্টু 1/100, P/100, ঠিক আছে? তাহলে এক বছর শেষে যদি এই সুদটা দিতে হয় তাহলে এক বছর কমপ্লিট হলো, এই সুদটা পালন, তাহলে এক বছর শেষে এখন নতুন মূলধন কত হয়ে যাবে? মানে দ্বিতীয় বছরের যে শুরু হলো, দ্বিতীয় বছরের শুরুতে মূলধন চেঞ্জ হয়ে গেল। দ্বিতীয় বছরের শুরুতে তাহলে মূলধন হয়ে গেল পি, আসল পি ছিল আগে, তার সঙ্গে এই সুদটা পেয়েছি PR/100, ঠিক আছে? দ্বিতীয় বছর শুরুতে এটা মূলধন হয়ে গেল। এখান থেকে যদি আমরা পি কমন নিই কত আসবে? 1 + R/100। তাহলে দ্বিতীয় বছরের শেষে আমাদের এইটা নতুন মূলধন হলো। এবার দ্বিতীয় বছর আমরা যে সুদটা পাবো সেটা কি এই টাকার উপর পাবো? তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ কত পাচ্ছি? দেখ, পি মানে কিন্তু আর পি নয়, পি মানে এই গোটাটা। তাহলে পি ইন্টু 1 + R/100, এটা আমাদের মূলধন, ইন্টু R/100 ইন্টু 1/100। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের নতুন পি হয়ে গেছে। এখন এইটা নতুন পি হয়ে গেছে, ঠিক আছে? ইন্টু আর ইন্টু টি এর মান এক বছরই আছে, কারণ 2 নম্বরের শুরু থেকে 2 নম্বরের শেষের হিসাব করছি, এক বছরের হিসাব করছি এইটা। তাহলে দ্বিতীয় বছরের শেষে এটা সুদ পেলাম। তাহলে এবার দ্বিতীয় বছরের শেষে সুদ পেলাম, তাহলে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হয়ে যাবে? মূলধন তৃতীয় বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শুরুতে মূলধন ছিল এইটা, মানে এটা এখন নতুন আসল ছিল। তাহলে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে? এইটা, তার সঙ্গে এই সুদটা পেয়েছি। এটা ছিল আসল, এটা সুদ পেলাম, তাহলে এটা প্লাস এটা। তাহলে এটা কি লিখতে পারি? ধর পি ইন্টু 1 + R/100 প্লাস এইটা হচ্ছে সুদ, পি ইন্টু 1 + R/100 ইন্টু R/100। বুঝতে পারলি? তৃতীয় বছরের শুরুতে মূলধন হয়ে গেছে পি ইন্টু 1 + R/100, এটা হচ্ছে আগের বছরের মূলধন, সেটা হলো, তার সঙ্গে নতুন যে সুদটা পেলাম সেটা অ্যাড হলো, ঠিক আছে? এই দুটো থেকে কি কমন যাবে? পুরো এই যে পি ইন্টু 1 + R/100 আর এই যে এখানে পি ইন্টু 1 + R/100, এই পুরো পোর্শনটা আছে দুজনের কাছে। তাহলে আমরা যদি পি ইন্টু 1 + R/100টা কমন নিই, এর কাছে পুরোটাই তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা কত পড়ে থাকবে? 1 প্লাস এর কাছে এটা কমন নিয়েছে, পড়ে আছে কত? R/100, তাহলে R/100, ঠিক আছে? তাহলে তৃতীয় বছরের শেষে মূলধন হয়ে গেল এইটা, পি ইন্টু 1 + R/100 ইন্টু 1 + R/100, বোঝা গেল? এই যে 1 + R/100 আর 1 + R/100 দুটোই তো একই সংখ্যা, তাহলে এটাকে আরেকটা কি লিখতে পারি বলতো? পি ইন্টু 1 + R/100 এর স্কোয়ার। এটাকে ধর, এটা টাকা আর কি, পুরোটাই টাকা আছে, সবই টাকাতে আছে, ঠিক আছে? এইটা টাকা। তাহলে তৃতীয় বছরের শুরুতে মূলধন হয়ে গেল এইটা। এবার এখন নেক্সট আমরা যদি এবার 3rd নম্বর বছরের শেষে সুদ বের করতে চাই, তাহলে তৃতীয় বছরের শেষে সুদ, তৃতীয় বছর শেষে সুদ কত হবে? আসল এখন কত? এখন নতুন আসল কত? পি ইন্টু 1 + R/100 এর হোল স্কোয়ার। তাহলে আসলের জায়গায় লিখলাম পি ইন্টু 1 + R/100 এর হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু 1/100 ইন্টু আর ইন্টু 1/100। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ এটা। তাহলে চতুর্থ বছরের শেষে, এবার তাহলে তুই 3 বছর পরেই টাকাটা পাবি, তাহলে আমরা টোটাল টাকা পাবো কত? তাহলে 3 বছর শেষে স্ববৃদ্ধিমূল মানে সুদ আর আসল মিলিয়ে যেটা,
সমান তৃতীয় বছরের শুরুতে মূলধন ছিল এইটা আর সুদ পেয়েছে এইটা, তাই তো? তাহলে এইটা পি ইন্টু 1+r/100 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আসলটা, তার সঙ্গে এই সুদটা অ্যাড করছি পি ইন্টু 1+r/100 তার হোল স্কোয়ার ইন্টু r/100। তাহলে সেম এই জিনিসটা থেকে কি কমন যাবে? এই যে এই জিনিসটা পুরোটা কমন যাবে, তাই তো? এই সংখ্যাটা কমন যাবে। তাহলে কমন গেলে কি লিখবো? পি ইন্টু 1+r/100 তার স্কোয়ার, এটা কমন নিয়েছি। তাহলে আর একটা পড়েছে 1+r/100। তাহলে দেখ এই 1+r/100টা আর একবার এলো, তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা তো যাক। তাহলে এখান থেকে আমরা কমনটা নিলে কি পাবো? মানে এইটা কমন নিলে এই যে এই পোর্শনটা কমন নিলাম, ঠিক আছে? এর কাছে কিছু নেই, মানে 1 আছে, আর এইটা কমন নিলে r/100টা আছে, যে r/100টা আছে, ঠিক আছে? তাহলে p ইন্টু 1+r/100 এর হোল স্কোয়ার ইন্টু 1+, তাহলে এটা কি? এইটাতে একই সংখ্যা, r স্কোয়ার ইন্টু r মানে কি হয়? r কিউব হয়, তাই তো? তাহলে এটাও কি লিখবো? p ইন্টু 1+r/100 এর কিউব, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে চলছে জিনিসটা এইভাবে। তাহলে দেখ তৃতীয় বছর 3 বছরের শেষে সবৃদ্ধি মূল পেলাম পি ইন্টু 1+r/100 এর কিউব। এইভাবে আমরা যত বছরই করতে যাই না কেন, না প্রত্যেক বছর যখন আমরা এইভাবে ক্যালকুলেট করব, 3 বছরের শেষে এটা, 4 বছরের শেষে যদি দেখি, 4 বছরের শেষে যদি আমরা দেখি, তাহলে দেখবো সেমই আসবে। তখন আসবে হচ্ছে শেষে সমূল চক্রবৃদ্ধি সমান, তখন কি যাবে? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে দেখা যাবে যে বছর যত বাড়তে থাকবে সবটাই এরকম থাকবে, শুধু এই নাম্বারটা মানে দেখ যখন 2 বছর করেছিলাম, 2 বছরের শেষে মূলধন দেখ এটা স্কোয়ার ছিল, পি ইন্টু 1+r/100 এর হোল স্কোয়ার ছিল। যখন 3 বছরের শেষে সবৃদ্ধি মূল বের করলাম, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার কিউব হলো। যখন 4 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি বের করছি, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে বাকি এই যে পি 1r/100 এই ব্যাপারগুলো সেম থাকছে, শুধু এই বছরটার রেসপেক্টে এই নাম্বারটা চেঞ্জ হচ্ছে, তাই তো? এখানে 3 বছর শেষে ছিল সেই জন্য এটা কিউব ছিল, 4 বছর শেষে ছিল এটা টু দি পাওয়ার 4 হয়েছে, 2 বছরেরটা স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা কি লিখতে পারি? যে যদি টাকাটা n বছর রাখা হয়, ঠিক আছে, তাহলে n বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি n বছর বলেছি, তাহলে এইটা শুধু n হয়ে যাবে, মানে ফর্মুলাটা হবে p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এত টাকা হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের ফর্মুলা। আগের অধ্যায়টা যেমন ছিল আই পি এর মান দেওয়া আছে, সুদের হার আই, আর সময়টা আমরা ওখানে টি লিখছিলাম, এখানে সময়টা আমরা টি এর বদলে এন লিখবো, ঠিক আছে? অনেক জায়গায় এন এর বদলে টিও লেখে, সেখানে একটা এন আসে, এনটাকে পর্ব বলে। এই যখন 3 মাসের ছাড়া ছাড়া সুদ দেওয়া, 6 মাসের ছাড়া ছাড়া সুদ দেওয়ার ব্যাপারটা বলবো, তখন ওটা বলবো এন টি এর ব্যাপারটা, ঠিক আছে? শুধু এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা মনে রাখবি, আমরা সরল সুদে হচ্ছে টি লিখি সময়টাকে, আর চক্রবৃদ্ধি সুদে বছরটাকে এন হিসাবে ভাববো, এইটাই বেসিক পার্থক্য। অনেক জায়গাতে টিও এটাকে বলে, তখন একটা এন আসে, এনটা হচ্ছে পর্ব, সেটা ওই 3 মাস ছাড়া সুদ দিলে বা 6 মাস ছাড়া সুদ দিলে কি হয় সেটা দেখিয়ে বলবো, ঠিক আছে? তো এন দিয়েই তোরা প্র্যাকটিস কর, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা গেল এন বছর শেষে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। এখানে আগে যেমন আমরা সরল সুদে শুধু সুদটা বের করছিলাম, করে তার আসলের সঙ্গে অ্যাড করে সমূল চক্রবৃদ্ধি বের করছি, এখানে আমরা যাই মান দেয়া থাক না কেন আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধিটা বের করব, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধিটা বের করার পরে প্রশ্নদার যদি বলে যে শুধু সমূল চক্রবৃদ্ধি বের করো, শুধু সমূল চক্রবৃদ্ধিটাই বের করে নেবো। আর যদি বলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে কি করব? এটা এই যে ফর্মুলাটা, এটা বললাম সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, তোকে তার বললো চক্রবৃদ্ধি সুদ কত বের করবো, যোগ করলে কি তো আরো বেড়ে গেল,
সমূল চক্রবৃদ্ধি কি করো? মাইনাস করো। এই সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ আর আসল মিলিয়ে। সুদ কত হবে? তুই ধর 500 টাকা রেখেছিস, রেখে সুদ আসল মিলিয়ে 650 টাকা পেয়েছিস, তাহলে সুদ কত পেলি? আসল থেকে সুদ বিয়োগ, সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হবে। 500 টাকা রেখে 650 টাকা পেলি, তাহলে কত? 150 টাকা সুদ পেলি, তাই তো? তাহলে বিয়োগটা কি করলি? সুদ আসল 650 মাইনাস যেটা রেখেছিলি আসল 500, তবে সুদ পাবি। তাহলে এখানেও তাই, আমরা রেখেছিলাম কত টাকা? শুরুতে কত টাকা রেখেছিলাম? পি টাকা না, হ্যাঁ ওখানে এখানে আমরা শুরুতে রেখেছিলাম, এখানে লিখে দিই পি টাকার এন বছর শেষে, আচ্ছা এখানে যদি অ্যাডও করি R% হারে সমূল চক্রবৃদ্ধি, তো পি টাকার এন বছর শেষে R% হারে সমূল চক্রবৃদ্ধি এইটা। আমরা তো শুরুতে রেখেছিলাম পি টাকা, তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদটা সেক্ষেত্রে কি হবে? চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে এইটা, মানে পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n মাইনাস পি টাকা। এইটা হচ্ছে আমাদের সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে এইটা, পি টাকার R% হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n টাকা। আর যদি শুধু চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে বলবি এই যেটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো সেটা মাইনাস পি টাকা, ঠিক আছে, মাইনাস আসল। এইটাই হচ্ছে পার্থক্য আমাদের এই পুরো চ্যাপ্টারটাই দুটোই মানে এই হয় সমূল চক্রবৃদ্ধি সুদ বের করো আর না হলে চক্রবৃদ্ধি সুদ বের করো, ঠিক আছে, এই দুটোই কাজ আছে। এখানে কয়েকটা কথা বলে নিই, যে আমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে এই এন এর মান সর্বাধিক 3 হতে পারে, মানে 3 বছরের ওখানে যেমন সমূল, হ্যাঁ কিউ আসবে, তার বেশি আসবে না। তো সরল সুদের যে যেমন সেটা 10 বছর 15 বছর 40 বছর অবধি অঙ্ক আছে, তাই তো আমরা বিভিন্ন অঙ্কের উত্তর বের করেছি। কিন্তু চক্রবৃদ্ধি সুদে অত দেবে না, চক্রবৃদ্ধি সুদে হায়েস্ট পাওয়ার 3 বছরের দেয়, ঠিক আছে। এবার বলি যে 3 বছরের, যদি এখানে লেখাও আছে আর কি, একটা জায়গায় দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা আছে, কিন্তু তাহলেও যে 5 বছর 10 বছরের দেবে এরকম দেবে না, এরকম ব্যাপার না। কারণ আগের বছর, তার আগের বছর মাধ্যমিকেই 25-এর মাধ্যমিকেই কিন্তু একটা দিয়েছিল 5 বছরের সুদে, ঠিক, চক্রবৃদ্ধি সুদ। তবে সেইটার মানে যদিও সেটা নিয়ে একটা কনফিউশন ছিল, এই 5 বছরের কেন দিল, অ্যাকচুয়ালি অঙ্কটা এরকমই ছিল যে ওই 5টার হিসাব লাগতো না। 5 মানে কি, তোর ধর এখানে ধর 5 টু দি পাওয়ার 5 আছে, এখানে মানে 5কে 5 বার গুণ, এরম তো থাকে না সংখ্যাগুলো। ধর কেন দেয়, ধর তোর একটা এরকম বেড়েছে 21 বাই ধর 35 টু দি পাওয়ার 5, এখন এই গুণটা করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই 5 নম্বরের রেসপেক্টেই সময় সাপেক্ষ ব্যাপার বলে সিলেবাসে হায়েস্ট 3 অবধি গুণ করতে দেয়, ঠিক আছে, 3 অবধি গুণ করতে দেয়, যাতে করে এইটা থাকে। এবার ওই 5 বছরের দিয়েছিল, সেই নিয়ে একটা কনফিউশন ছিল, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি ওই 5 বার গুণ করতে হতো না। হ্যাঁ, অঙ্কটা এরকম ছিল, মানে ডান দিকে ধর এরকম আসছে, এই সেম ধর পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 5 আসতো, মানে যখন আমরা সমীকরণ এটা তৈরি করতে হতো ওই অঙ্কটা। আমি অঙ্কটা যখন করব দেখাবো, কারণ টেক্সট বই তো নেই, এমনি প্রশ্ন বিচিত্রা বা এতে আছে, আমি দেখাবো তখন। এদিকে ধর আসতো পি ইন্টু 1 প্লাস R/100, মানে এখানে কিছু একটা নাম্বার আছে, ধর এখানে তোর 300 আছে, কথার কথা বলছি, ইন্টু 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার আসতো। মানে এরম ছিল অঙ্কটা, একটা 5 বছরের সুদ এত টাকা আর একটা 2 বছরের সুদ এত টাকা, তাহলে আসল কত, এরম একটা বের করতে দিয়েছিল। তো সেক্ষেত্রে এরম যখন অঙ্কটা তৈরি হতো, অ্যাকচুয়ালি তো এইটা কেটে তো 3ই বেরোতো, তো সেই হিসাবে অ্যাকচুয়ালি অঙ্কটা ঠিকই ছিল, যে 5-এর হিসাবটা লাগতো না। হ্যাঁ, এটা জাস্ট বলে অঙ্কটা আছে, আমি যখন করাবো সেটা দেখাবো। তো তার কিন্তু দেবে না যে এরকম কোনো গ্যারেন্টি নেই, যেহেতু 25-এ বললাম দিয়েছে, তো দিতেই পারে, শুধু একটু বুদ্ধি করে দেখতে হবে যে হ্যাঁ ওটা আদৌ 5 বছরের হিসাবই করতে হবে কিনা। ওরকম 3-4টা অঙ্ক আছে, এবারেরও প্রশ্ন বিচিত্রার টেস্ট পেপারগুলো ছিল, যখন টেস্ট পেপার সলভ করাবো সেগুলো দেখাবো, ঠিক আছে। তো এই সূত্র দুটো তাহলে টুকে নে, পি টাকার এই 8% একটু আগে লিখে দিই, পি টাকার R% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান এইটা, আর শুধু চক্রবৃদ্ধি সুদ সমান এইটা, এই দুটো নোট করে নে। তাহলে প্রয়োগ 3-এ কি বলছে, প্রয়োগ 3টা কি বলছে দেখ, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে পি এর মান কত, 1000 টাকা,
চক্রবৃদ্ধি সুদের হার কত? 8 সমান 5%, ঠিক আছে। আর সময় এখানে টি বলবো না, সময় কি লিখবো? এন লিখবো, 2 বছর। 2 বছর, হ্যাঁ, সময় এন সমান 2 বছর, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরো কথাটা একবার দেখি, 1000 টাকার 5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ সমান, ফর্মুলাটা প্রথমে 2-1টা লিখে কর, তারপর ডাইরেক্ট বসে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ফর্মুলায় এককটা লিখবি না, তারপর যখন মান বসাবি একক লিখবি। সমান পি এর মান কত? 1000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 5/100 তার স্কোয়ার, এত টাকা। দেখ, এই হিসাবগুলো দুভাবে করতে পারিস, ঠিক আছে। এক হচ্ছে এটা কাটাকুটি করবি না, কাটাকুটি যদি না করিস প্রত্যেকটা একই হিসাবে। দেখ, এই 100 আর এর তলায় কিছু নেই, মানে 1 আছে, লসাগু 100ই হবে। উপরে কত? 100 একে 100, সবসময় তাই হবে, 100 একে 100, আর তার সঙ্গে এটা যে আছে যোগ হয়ে যাবে। তাহলে সবসময় এই নাম্বারটা 100, মানে এখানে 1000 ইন্টু 105/100 হবে। তার বর্গ আছে মানে দুবার, তাই তো, স্কোয়ার। তার মানে 1000 ইন্টু 105/100 ইন্টু 105/100, ঠিক আছে। মানে এই লাইন থেকে সরাসরি এই লাইনটা লিখবি, যা দেখালাম, এত টাকা। এবার এখানে প্রথমেই হচ্ছে এই হিসাবগুলো করা। দেখ, এই অঙ্কগুলো এমনি ছোটই হবে, সোজাই হবে, একটাই শুধু এই হিসাবটা বড় হয়, গুণগুলো বড় হয়, আর কি। তাও তো এটা স্কোয়ার আছে, কিউবে হলে আরেকটু গুণটা বড় হবে। তারও 2-3টে জিনিস শিখে দেবো। আগে বেসিক নিজেরা গুণ করার প্র্যাকটিস কর, তারপরে এইগুলো কি করে করতে পারবি ট্রিক্স কয়েকটা শিখিয়ে যাবে খুব তাড়াতাড়ি, কি করে বর্গ বা কিউব করবি যে কোনো নাম্বারে। আগে ধর একটু কাটাকুটি, তাহলে এই 2টো শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য কেটে দিলাম। এবার এখানে শোন, এই 10টা কাটবি না, কাটলে কি করবে, তোর এখানে তো কাটলে ওপরে 2টো নাম্বারের গুণ করবি, আবার সেটাকে ভাগ করবি, তাই তো। তো যদি শুধু তলায় 10-এর গুণিতক রেখে দিস, তাহলে কি ওপরে যা গুণ হবে, তারপর 10-এর জন্য দশমিক 1 ঘর সরিয়ে দিলে উত্তর পেয়ে যাব। তাহলে শুধু 105কে 105 দিয়ে গুণ কর, কত হচ্ছে বল? 105কে যদি 105 দিয়ে গুণ করিস, তাহলে এটা হলো কত? 11,025। তো তাহলে আমরা পেলাম 11,025/10। এই 10-এর জন্য একটা দশমিক সরলে 1102.5। আর সবসময় একটা জিনিস বলি যে টাকা পয়সার ক্ষেত্রে দশমিকের পর সবসময় 2 ঘর অঙ্ক রাখবি। তো 0.5 আছে, কিছু নেই, মানে শূন্য লিখে দিবি, তাহলে এত টাকা। হ্যাঁ, 50 পয়সা হিসাবে ওটা ধরবো, ঠিক আছে। টাকা পয়সার সময় ওটাকে 50 পয়সা হিসাবে ধরবো। তাহলে 1102.50 টাকা। এবার এটা তো সমূল চক্রবৃদ্ধি সুদ, এখানে এটাই দিয়েছে। যদি চক্রবৃদ্ধি সুদ দিত কত লিখতাম? চক্রবৃদ্ধি সুদ সমান কত হতো? এই সেম 1102.50 মাইনাস কত? 1000 টাকা, তাই তো। তাহলে 102.50 টাকা। এটাই যদি আমরা সরল সুদে রাখতাম কত? 100 টাকা সুদ পেতাম, 2 টাকা 50 পয়সা কম পাওয়া যেত সরল সুদে যদি রাখা। তাহলে এটাও জাস্ট লিখে রাখ। এবার তাহলে প্রয়োগ 5টা। প্রয়োগ 5-এ কি বলেছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে এটা 10,000 হয়ে যাবে, সুদের হার সেম 5% আছে, বছরটা শুধু 3 বছর আছে। তাহলে 10,000 টাকার 5% হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, ফর্মুলা সেম থাকবে। তাহলে 10,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব, এত টাকা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 10,000 ইন্টু ওই সেম, এটা 5/100, তাহলে 105/100 কত হয়েছে? এইখানে 4টে শূন্য কেটে যাবে, 4টে শূন্য কেটে, আর 105কে 105 দিয়ে গুণ করলে তো আগেই পেলি, কত হয়েছিল? কত বেরিয়েছিল বল? 11,000।
11 তাকে আরেকবার 105 দিয়ে গুণ কর, কত বেরিয়েছে? ওইটা এইখানে এই হিসাবটাই শুধু ঠিক করে শান্ত মনে করতে হবে, আর কিছু কাজ নেই। হিসাবটা যদি গুণ কর, অলরেডি আগে 11,025 বেরিয়েছে, সেটাকে 125 দিয়ে যদি গুণ করা হয় কত হবে? এটা করি একটু, 5 5 25 5 হাতে 2, 5 2 10 11 12 2 হাতে রইল 1, বসে গেল 5 5 0 0 0 0 0 5 2 0 1 1, তাই তো? 5 2 6 5 আর 2 এটা 7 হবে, হাতে নেই কিছু, 5 1 1, ঠিক আছে? তাহলে বেরোবে আমাদের 1 1 5 7 6 2 5 বাই 100, এটা বেরিয়েছে তো? এত টাকা সমান আমাদের বেরোবে 11,576.25 টাকা। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি বেরোলো। আমাদের চেয়েছে সুদ আর আসল, এটা সুদ চেয়েছে, তাহলে সুদ সমান কত হবে? চক্রবৃদ্ধি সুদ সমান, এটা থেকে 10,000 বিয়ে করো, 11,576.25 মাইনাস 10,000 টাকা, 1,576.25 টাকা, ঠিক আছে? এটা চক্রবৃদ্ধি সুদ। এবার এইটার হিসাব শুধু আরেকটা বলি, দেখ এইভাবেই যে সবসময় কত তো এরকম নানা রকম ভাবে করে দেখবি, যেটা তোদের সুবিধা মনে হবে। ধর এটা ছিল 10,000 ইন্টু, আসতে কথা বলিস না, তো 10,000 ইন্টু এইটা যদি আমরা হিসাবটা করতাম 1 প্লাস ধর 5/100 যেটা ছিল তার কিউব, এটাকে যদি তুই কাটাকুটি করতিস 5 1 5 5, কত হবে নিচে? 5 1 5, 100 কে কাটলে কত? 20, তাই তো? তাহলে 1 প্লাস 1/20, যেটা সুবিধা হবে সেটাই করবি, দুটোই প্র্যাকটিস করবি, তুই দেখবি তোর যেটা করতে কমফোর্টেবল সেটাই করবি। একটা দেখালাম এইভাবে করতে পারিস। এবার ধর এটাকে যদি কাটাকুটি করতাম, এটা 1/20 বেরোতো, তাহলে এটা কত হতো? 20 আর 1 যোগ করে 21/20, তাই তো? তাহলে তখন এটা লিখতাম 10,000 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, ঠিক আছে? আচ্ছা, একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, একবার 2 দিয়ে কাটলে 5, আর যাবে না। এবার এই যদি গুণগুলো করি, 21 আর 21-এ 441 হয়, 441কে যদি 21 দিয়ে গুণ করি, 1 4 4 2 8 8 1 6 8 আর 4 12 2 হাতে 1 9, সেটাকে আবার 5 দিয়ে গুণ, 5 1 কে 5, এখানে ডাইরেক্ট লিখছি, 5 1 কে 5 5 6 30 0 হাতে 3, 5 2 10 13 3 হাতে 1, 5 9 35 46, তাই তো? বাই তলায় 2 2 4 আছে, তারপর এটাকে আবার ভাগ করবি। ওই শূন্য তলায় রাখার সুবিধা কি, এই ভাগটা আর করতে হচ্ছে না, যদিও ওপরের গুণটা মানে দুটোতেই একটা সমস্যা, একটা এ আছে, সুযোগ আছে, মানে সহজ ব্যাপার একটা আছে, কঠিন ব্যাপার আছে। এখানে গুণটা যদিও বড় হচ্ছে কিন্তু ভাগের ব্যাপারটা আসছে না, এখানে তোর গুণটা ছোট ছোট নাম্বারে করছিস কিন্তু ভাগটা তো করতে হচ্ছে, এই দুটোর পার্থক্য আছে। যার যেটাই কমফোর্টেবল দুরকম ভাবেই প্র্যাকটিস করবি, এইটা কেটেও করবি আর এইভাবেও করবি, যার যেটা সুবিধা হবে। এটা যদি কি ভাগ করতাম কত হতো? ভাগটা এখানে করি, উত্তর তো একই বেরোবে। তাহলে 4 6 3 0 5-কে 4 দিয়ে ভাগ করলে 4 1 কে 4 6 1 কে 4 2 3 4 5 এ 20 3 0 4 7 এ 28 2 5 4 6 এ 24 1 দশমিক দিয়ে 0 2 গুণে 8 2 0 5, তাহলে একবারে আমাদের ডাইরেক্ট বেরিয়ে গেল 11,576.25, ঠিক আছে? এখানে ওইটা হলো, এখানে যার যেটা সুবিধা, ওই জন্য বলছি দুরকম ভাবেই প্র্যাকটিস করবি, নালে হবে না, প্র্যাকটিস দুভাবেই করতে হবে, ঠিক আছে? তারপর যেটা কমফোর্টেবল সেটাই করবি, কিন্তু 105 রেখেও করবি এইভাবে কাটাকুটি, আর এইভাবেও এখন প্র্যাকটিস করবি, দুটো। শুধু এই হিসাবটা, যত হিসাব বেশি করবি, এখানে একটা অঙ্ক বুঝতে পারবি, কিন্তু এই হিসাবেই গন্ডগোল, দেখছি বারবার হিসাবে গন্ডগোল। তো এইটা যত বেশি প্র্যাকটিস করি তত অ্যাকিউরেসিটা বাড়বে, নালে কিন্তু সমস্যা। পরীক্ষায় গিয়ে সব ঠিক করবি, সূত্র সব মনে আছে লিখলি, শেষে গিয়ে একটা দশমিক এদিক ওদিক করে দিলি, ব্যাস পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, 5
নম্বর থাকবে। কাজে এটা খুব মনোযোগ দিয়ে হিসাবটা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। এই গুণ ভাগ দিয়ে এরকম নয় যে এটা নতুন কিছু, তো সেই ক্লাস 1 থেকে করে আসছে, এইরকম ভাগগুলো ক্লাস 5 থেকে করে আসছি, 5-এর স্টুডেন্টরা এই ভাগই করে। তো এইগুলোতে ভুল যেন না হয়। কোষে দেখি 6.1-এর একেরটা কি বলছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, তাহলে 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো, মানে ওই সমবৃদ্ধি মূলটাই চেয়েছে। ঠিক আছে, তাহলে একেরটা তাহলে আসল পি সমান কত টাকা দিয়েছে, 5,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 8.5%, আর সময় হচ্ছে 2 বছর। সময়টা শুধু ওটা খেয়াল রাখবি, এন লিখতে হবে, সময় 2 বছর। সুতরাং 5,000 টাকার 8.5% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এত টাকা। দশমিকটা যদি তুলি এখানে কত হবে, 10 হবে, দশমিক উঠে গেল। কাটাকুটি করতে পারিস বা না হলে ওটাই রেখে দিবি, তাহলে এটা হবে 5,000 ইন্টু এটা 1000 আর 85 যোগ হবে, তাহলে 1085 বাই 1000 ইন্টু 1085 বাই 1000, এত টাকা। অথবা কাটাকুটি দুভাবেই, যেভাবে হচ্ছে দুভাবেই হিসাবটা করার প্র্যাকটিস করবি। একটা 1000 কেটে গেল, এবার 1085 আর 5 গুণ করে দশমিক সরা। এক 1777225, সেটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 5 ইন্টু 1177225 বাই 1000, তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণে 10, 12 2 হাতে রইল 1, 5 দুগুণে 10 1 11-এর 1 হাতে রইল 1, 36-এর 6 হাতে 3, 5 7 35, 38-এর 8 হাতে 3, 8 5 বাই 1000, তাহলে 5886.125 টাকা, 5886.125 টাকা, তাই তো? এটাই সুদ আসলে দিয়েছে, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। এটা অনেক সময় যদি 2 দশমিক স্থান অবধি লিখি, তাহলে এই 3 ঘরে দেখতে হয়, 3টায় 5 আছে, 5টার জন্য 2টা কত হয়ে যাবে, 1 বেড়ে যাবে, তাহলে এটাকে তুই এটাও লিখে, যেটা বেরিয়েছে এটাও লিখতে হবে, আর নাহলে
6.13 টাকা লিখলেও চলবে, নাহলে এইটাই লিখবি 125 টাকা লিখবি। আর এমনি যদি এটাও কাটাকুটি করতিস তাহলে আবার ওই ভাগ গুণ যেটা হতো আর কি, ঠিক আছে, সেইভাবেও এখানে কাটাকুটি করে করতে পারিস। হয়েছে? হিসাবটাই মেন, এই হিসাবটা শান্ত মনে করবি, কারণ এখানেই মেন ভুল হয়। এটাই, আর তো কিছু নেই, এইটুকু তো লেখা, মেন গুণটাই বড় এখানে এই অঙ্কতে। তারপরেরটা এবার তাহলে দুয়েরটা কর, দুয়েরটা করেছিস, দুয়েরটা কর এরপরেরটা। তাহলে দুয়ের অঙ্কটা কি দিয়েছে, 5,000 টাকার 8% হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? $5,000 টাকার যাদের দুয়ের হয়ে গেছে 4-এরটা কর। হ্যাঁ এটা একটা ছোট করে দেখিয়ে দিই, এটা যদি কাটিস 4 দিয়ে, যদি কাটিস 2, এটা 4 দিয়ে কাটলে 25, তাই তো, 4 দিয়ে কাটলে 25, তাহলে মানে দুরকম ভাবে একটু প্র্যাকটিস হচ্ছে। তাহলে এটা 25 আর 2 27, 27/25 টাকা, ঠিক আছে, 27, তাহলে এটা হবে 5,000 ইন্টু 27/25 ইন্টু 27/25 ইন্টু 27/25, যেভাবে ইচ্ছা, ওই শূন্যটা রেখেও করা যেতে পারে আর এটাকে গুণ করে করা যেতে পারে, দুভাবেই চলবে। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 1,000, 5 দিয়ে কাটলে 200, আবার এটা 5 25 কতই 200 হয়, 25 8-এ, তাহলে এটা 8 হলো। তাহলে তলায় শুধু একটা 25 আছে, 27 আর 27 গুণ করলে কত হয়, 27 স্কোয়ার, 27 স্কোয়ার, এইভাবে যদি করি 27, 1 থেকে 30 অব্দি মুখস্থ রাখতে হবে। 27 স্কোয়ার কত হয়, 729, ওটাকে 27 দিয়ে যদি গুণ করিস, 7 9 63, 3 হাতে 6, 8 হাতে 1, 2 দুগুণে 4 5, 2 7 14, 3 8 6 9 1, এটাকে আবার 8 দিয়ে যদি গুণ করা যায়, 24 4 হাতে রইল 2, 8 দুগুণে 28, 64 66, 6 হাতে 6, 48, 54 4 হাতে 5, তাহলে এটা বেরোবে 1,5,7,4,6,4/25 টাকা, এটা একটা বেরোবে, ঠিক আছে। এবার এটাকে যদি 25 দিয়ে ভাগ করি, গুণ নিজেরা কর, এটাই তো, আর তো কিছু এই অঙ্কই কাজ নেই। 25 6 150, 25 2 50, তাহলে 6298.56 টাকা,
ঠিক আছে 6 ভাগ গুণ করলে এটা হলো, এটা যদি কাটি, কাটার পর ওপরে 8 আর 3টে 27 ছিল, 3টে 27কে 8 দিয়ে গুণ করলে 157464 বেরোবে বাই 25, সেটাকে 25 দিয়ে ভাগ করলে এটা বেরোবে সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, দুভাবেই করতে পারিস, আগের যেটা দেখেছি 100 দিয়েও করা যেতে পারে, এইভাবেও করা যেতে পারে। তাহলে এবার 4এর অঙ্কটা দেখে নে আজকে। 30,000 টাকার 9% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি হলো সমূল চক্রবৃদ্ধিটা বের করে করতে হবে। হ্যাঁ না ওইটাই তো হবে, তো ওটা আলাদা করে লিখতে হবে না, লাস্টে বিয়োগটাই করবি, নাহলে বারবার ওইটাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। 30,000 বারবার বয়ে নিয়ে বেড়াতে হবে। ওটা জাস্ট ফর্মুলাটা বললাম যে এই কাজটা করতে হবে, তো ওইটার আলাদা ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, তুই সমূল চক্রবৃদ্ধিটা বের করবি, করে লাস্টে শুধু বিয়োগটা করে দিবি, তাহলেই হবে। না এটা দেখ, এটা 30,000 ইন্টু 1 প্লাস 9/100 এর হোল কিউব। এটা আবার ধর 100 দিয়ে যদি করে দেখাই, তাহলে এটা হবে 30,000 ইন্টু 100 আর 9 যোগ করলে 109/100 তার কিউব, এত টাকা। তাহলে 30,000 ইন্টু 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/100, দুবার 100টা কেটেই যাবে। ঠিক আছে, তাহলে একটাই এই অঙ্কতে এতক্ষণ কিছুই না, শুধু ফর্মুলাটা লিখলি, নাম্বারগুলো জাস্ট পুট করলি। একটাই অঙ্কটার কাজ আছে 109কে 3 বার গুণ করা, তারপর সেটাকে 3 দিয়ে গুণ করে দুটো দশমিক সরে, এছাড়া আর কিচ্ছু কাজ নেই। মানে এটা 5-6 এর শুধু গুণ দিয়েছে, ধারণাটা 10 এর, হিসাবটা 5-6 এর। তাহলে 109কে 3 বার গুণ কর, আগে 109কে 109 দিয়ে গুণ কর, 9 9 81 1 হাতে, তাহলে 81 পড়ে গেল 9 9 0 1 1 8 18 8 হাতে 1 1, এটাকে আবার 109 দিয়ে গুণ করলে 9 1 9 9 8 72 2 হাতে 7 72 79 9 হাতে 7 9 1 9 10 আর 16 6 হাতে 1 না 10 1 8 8 1 1। ঠিক আছে, করে উত্তরটা মিলিয়ে নে। 9 2 0 14 1 15 5 হাতে 1 9 2 1। ঠিক আছে, এইটা বেরোবে 109কে 3 বার গুণ করলে 1295029 1295029। ঠিক আছে, এটাকে আরেকবার 3 দিয়ে গুণ করতে হবে। 3 9 27 7 হাতে 2 3 দুগুণে 6 7 8 0 3 5 15 5 হাতে 1 3 9 27 1 28 8 হাতে 2 3 দুগুণে 6 7 8 3 1 3। তাহলে বেরোলো 3885,087 হ্যাঁ 1 মিনিট টাকা সমান 3885,087 টাকা। তাহলে এইটা হচ্ছে আমাদের সুদ আসল মিলিয়ে বেরোবে। আর সুদ কত হয়ে যাবে? চক্রবৃদ্ধি সুদ সমান এটা থেকে বাদ যাবে 3885,087 মাইনাস 30,000 টাকা সমান এই 8,850.87 টাকা। ঠিক আছে, 8,800। এটাই যদি সরল সুদে রাখতো কত টাকা পেতো বলতো? সরল সুদে একটু কম পেতো আর কি। ঠিক আছে, তো এই জন্যই চক্রবৃদ্ধি এইভাবে। তাহলে একটু এই অঙ্কগুলো আজকে যেগুলো করালাম একবার দেখে আবার সন্ধ্যাবেলা বাকিগুলো পরপর করব। ঠিক আছে।